সকালে ঘুম থেকে উঠে বারান্দায় বসে চা খাচ্ছিলাম এবং খবরের কাগজটা হাতে নিয়ে পড়ছিলাম। খবরের কাগজ পড়ার সময় চোখ পড়ল একটা লেখার উপর। সেখানে বড় বড় করে লেখা, দাউদকান্দি জেলার রায়পুর গ্রামে একটি জমিদার বাড়ি বিক্রি করা হবে। এই লেখা দেখে আমি ছুটে গেলাম আমার বাবার রুমে। গিয়ে বললাম, বাবা বাবা আজকে কি খবরের কাগজ পড়েছ? না, কেন রে, কি হয়েছে? এই যে এখানে দেখো কি লেখা আছে। তখনই বাবা পড়তে লাগলো। আমার এত খুশি হওয়ার কারণ, আমরা অনেক দিন ধরেই একটি গ্রামের পুরাতন জমিদার বাড়ি খুঁজছিলাম। সেটা তো পেয়ে গেলাম। আরও আশ্চর্যজনক ঘটনা হলো, যে জমিদার বাড়িটা বিক্রি করা হবে সেটা আমাদের পাশের গ্রামের একটি জমিদার বাড়ি। বাবা খবরের কাগজটা পড়ে বলল, আরে এ কি, এটা তো আমাদের পাশের গ্রামের ওই সিঙ্গুলা এলাকার রফিক কাকুর বাড়ি। উনি তো অনেক আগেই মারা গিয়েছেন। ওনার বাড়ি আবার কে বিক্রি করে? শুনেছিলাম ওনার ছেলে নাকি পরিবার নিয়ে বাইরের দেশে থাকে। যাই হোক, এই বাড়িটা কোনো রকমেই হাতছাড়া করা যাবে না। হ্যাঁ বাবা, ঠিকই বলেছ। আমি কালকেই আমার বন্ধুদেরকে নিয়ে বাড়িটা দেখার জন্য চলে যাব। তোরা ঠিকঠাকভাবে যেতে পারবি তো? হ্যাঁ বাবা, আমরা চলে যেতে পারবো। আর এমনিতেও সমস্যা হবে না, আমাদের তো গাড়ি আছেই। তাহলে তো ভালোই হয়, কালকে সকালেই চলে যাস। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আজকে আমার বন্ধুদেরকে বলে দিব। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তৈরি হয়ে যাই। আমার বন্ধুদেরকে আরও আগেই ফোন করে বলে দেই তৈরি হয়ে আমাদের বাড়িতে চলে আসার জন্য। মা বাবা, আমরা আসি। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে গাড়ি চালাস। কিরে বন্ধু, ওই জমিদার বাড়িটিতে কোনো ভূত নেই তো? এই যে তোর শুরু হয়ে গেল। আচ্ছা, ভূত বলতে কি কিছু আছে? আরে না, ভূত বলতে কিছুই নেই। এগুলো আমাদের মনের ভুল। আর এই যুগে এসে কিভাবে ভূতের কথা ভাবিস? আরে আছে আছে, যেই দিন দেখবি সেই দিন বুঝবি। আচ্ছা, দেখা যাবে। এখন তাড়াতাড়ি গেলেই বাঁচি, রাত হয়ে যাচ্ছে তো। যেতে যেতে তো অনেক রাত হয়েই যাবে, কারণ জায়গাটা অনেক দূরে। আমরা সবাই গল্প করতে করতে অবশেষে পৌঁছে যাই, কিন্তু যেতে যেতে রাত হয়ে যায় এবং এই জায়গাটায় অনেক বৃষ্টি হচ্ছে। আর হ্যাঁ, আমরা আগে থেকেই বাড়ির পাহারাদারকে বলে রেখেছিলাম যে আজকে আমরা আসব। আমার বন্ধু বাড়িটা দেখে বলল, আরে ভাই, এটা কি জমিদার বাড়ি নাকি ভূতের আসর? এটা শোনার পর তো মোবারক রেগে মেগে ফায়ার। মোবারক বলল, আরে তোকে একটা দেব নাকি কানের নিচে? এত সুন্দর একটা মুহূর্ত দেখ, কি সুন্দর বাহিরে বৃষ্টি হচ্ছে, আর সামনে একটা হাড় হিম করার মতো বাড়ি, যেখানে আমরা আজকে থাকবো। আরে থাকবি তো ভালো কথা, তোরা আবার ভয় পাস না তো? আরে বন্ধু, তুই ভয়ের কথা বলছিস? আমি তো বাড়িতে ঢোকার আগেই কুমায় চলে যাচ্ছি। ইয়াসিন, তুই চুপ করবি। আমি ভয় পাই না, তুই কি ভয় পাস? না বন্ধু, আমি ভয় পাই না। এখন চল গাড়ি থেকে বের হ। তখন আমরা গাড়ি থেকে বের হয়ে বাড়ির ভিতরে চলে যাই। তারপর আমরা আমাদের রুমে চলে যাই। এর কিছুক্ষণ পর চাচা আসলো, এসে বলল, বাবুরা, আপনারা হাত মুখ ধুয়ে নেন, আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। হ্যাঁ চাচা, অনেক খিদে পেয়েছে, আপনি খাবারের ব্যবস্থা করেন। তারপর আমরা খাবার খাই। খাওয়ার পর আমরা ঘুমানোর জন্য আমাদের রুমে চলে যাই। ঠিক তখনই চাচা আসলো, এসে বলল, বাবুরা, ঘুমিয়ে পড়ুন। আর হ্যাঁ, এই রুম থেকে বের হবেন না। আর যদি বাইরে থেকে কোনো শব্দ শোনেন, তাহলে তো ভুলেও বের হবেন না। আপনাদের যদি কোনো দরকার পড়ে, তাহলে আমাকে ডাকবেন,
আমি এই বাড়ির আশেপাশে থাকবো। আচ্ছা চাচা, আপনার চিন্তা করতে হবে না, আমাদের কোনো সমস্যা হবে না। হ্যাঁ চাচা, আপনি চিন্তা করতে হবে না। আর কোনো সমস্যা হলে আমরা আপনাকে ডাকবো। আচ্ছা বাবু, আমি আসি। আচ্ছা চাচা, ঠিক আছে। কি রে বন্ধু, বাড়িটা তো সুন্দরই মনে হচ্ছে। কি বলছিস তুই? এই বাড়িটা তোর কাছে সুন্দর লাগতেছে? আমি তো কোনো রকমে আজকের রাতটা পার করতে পারলেই বাঁচি। কাল সকাল সকাল আমি চলে যাব। সে তোরা যাস বা না যাস, আমি চলে যাব। আচ্ছা ভাই, ঠিক আছে, তোর যা মনে তাই করিস। আজকে ঘুমাবি তো নাকি? হ্যাঁ ভাই, চল ঘুমিয়ে ফেলি। আজকে এমনিতেও আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছে। বলে রাখা ভালো, মোবারক অনেকটাই সাহসী। বলা যায় তার সাহসের কারণেই আজকে এই অবস্থা হয়েছিল। আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। তখনও বাইরে অজোরে বৃষ্টি হচ্ছে, তার সাথে সাথে ঝড় হচ্ছে। রাত তখন কয়টা বাজে জানা ছিল না। এতটুকু বলতে পারি যে তখন মধ্যরাত্রি হবে। ঠিক তখনই একটা জোরে বজ্রপাতের আওয়াজ হয়। আমাদের সবাই তখন ঘুম ভেঙে যায়। সবার ঘুম ভেঙে গেলেও আমি এবং আমার বন্ধু ইয়াসিন খুব তাড়াতাড়ি আবার ঘুমিয়ে যাই। কিন্তু মোবারকের একটা সমস্যা আছে। গভীর রাতে ঘুম ভাঙলে মোবারকের আর ঘুম আসে না, তাই ওর আর ঘুম আসছে না। কিছুক্ষণ পর রুমের বাইরে একটা কিসের যেন আওয়াজ হয়। মোবারক ওই আওয়াজটা শোনার পর ও রুম থেকে বাইরে যায়। গিয়ে দেখে কোথাও তো কেউ নেই। হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দেয়। পিছনে ফিরে দেখলো একটা মেয়ে। মেয়েটার পরনে লাল রঙের শাড়ি। মেয়েটা দেখতে পুরোপুরির মতো। দেখলে যে কেউই মেয়েটার প্রেমে পড়তে বাধ্য। মেয়েটার ডাকে মোবারক সাড়া দেয়। কে আপনি? এখানে কি করেন? আমি এই বাড়িতেই থাকি, নিচের তলায় একটা রুমে। আমি একটা সমস্যায় পড়েছি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আগেই বলেছিলাম মেয়েটাকে যে কেউই দেখলে প্রেমে পড়ে যাবে, তাই মোবারক সব কিছু ভুলে গিয়ে মেয়েটাকে সাহায্য করার জন্য না করেনি। হ্যাঁ নিশ্চয়, কি করতে পারি আপনার জন্য বলেন। তাহলে আপনি আমার সাথে চলুন। মোবারক সব কিছু ভুলে গিয়ে মেয়েটার পিছু পিছু হাঁটতে লাগলো। মেয়েটা হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে চলে যায়। মোবারকও মেয়েটার পিছু পিছু যাচ্ছে। মোবারক তখন জ্ঞান শূন্য হয়ে গিয়েছে। চাচা যে আমাদেরকে বলেছিল রুম থেকে বের না হওয়ার জন্য, তাও ভুলে গিয়েছে। মেয়েটা হাঁটতে হাঁটতে বলে, আসো, আমার পিছু পিছু আসো। মোবারক কোনো উত্তর না দিয়ে মেয়েটার পিছু পিছু হাঁটতে লাগলো। মেয়েটা হাঁটতে হাঁটতে একটা পুকুরের সামনে দাঁড়ায়। পুকুরটার সামনে দাঁড়িয়ে বলল, তুই যেহেতু মরেই যাবি, তাহলে আমার এই সুন্দর রূপের ভিতরের রূপটা দেখেই মর। এইটা বলেই মেয়েটা তার আসল রূপ ধারণ করে। এই কি, মেয়েটার শরীর পুরোপুরি পচে গিয়েছে, আর তার শরীর থেকে মাংস গলে গলে পড়ছে। মুখ দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে। মোবারক তখনও জ্ঞান শূন্য হয়ে আছে, এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা তখন বলল, যা, তুই এই অভিশপ্ত পুকুরটাতে লাফ দে। মোবারক লাফ দিতে যাবে, তখনই চাচা তার হাতটা ধরে জোরে টান দেয়। মোবারকের সাথে সাথে জ্ঞান ফিরে আসে। চাচা, আমরা এখানে কি করতেছি? আমাদের তো বাড়িতে থাকার কথা। বাবু, এত কথা বলার সময় নেই, তাড়াতাড়ি দৌড়ান। তারা এই অন্ধকার ভেদ করে দৌড়াতে লাগলো। আর ওই মেয়েটা দৌড়াতে দৌড়াতে কোথায় যেন মিলিয়ে যায়। তারা যখন বাড়িতে আসলো তখন আমাদেরকে ডাক দেয়। আমরা সাথে সাথে ঘুম থেকে উঠে যাই। তারপর চাচা বলল, আপনার এই বন্ধু রুমের বাইরে কেন গিয়েছিল? আমি এত করে না করে গিয়েছিলাম। আমি বাহির থেকে একটা শব্দ পাই, তাই দেখতে যাই কি হয়েছে। তখন একটা মহিলাকে দেখতে পাই। আমার আর কিছু মনে নেই। আমি বলছি, কি হয়েছিল? জমিদার বাড়ির একমাত্র বৌমা ছিলেন। সে একমাত্র বৌমা হলেও
সে ছিল এক গরিব ঘরের মেয়ে। গরিব ঘরের মেয়ে বলে তাকে অনেক কথা শুনতে হতো এবং তার উপর অনেক অত্যাচার হতো। তাই এই মেয়েটি এরকমই ঝড় বৃষ্টির রাতে ওই পুকুরটাতে লাফ দেয়। আজকে আমি যদি ওই পুকুরটাতে না যেতাম, আপনাকে হয়তো আর বাঁচানো যেত না। আপনি কিভাবে বুঝলেন যে মোবারককে সে নিয়ে গিয়েছে? আমি এই ভয়ে আজকে ঘুমাইনি, যদি কেউ ওই মেয়েটার জালে পা দিয়ে দেয়। আমি এই রুমের আশেপাশে কখনো ছাদে পায়চারি করছিলাম। যাই হোক, আমার বন্ধুটা তো বেঁচে আছে তাই বেশি। আর হ্যাঁ, এখন বিশ্বাস হয়েছে তো যে ভূত বলতেও কিছু হয়। হ্যাঁ বন্ধু, বিশ্বাস হয়েছে। এখন তাড়াতাড়ি বাড়িতে চল। হ্যাঁ, চল চল বাড়িতে চলে যাই। রতনদার চায়ের দোকান, যেখানে প্রতিদিন এক কাপ চা না খেলেই নয়। আর যদি সেখানে হয় আমাদের এলাকার কিছু ছোট ছেলে পেলে, তাহলে তো মজাটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। কারণ তাদের সাথে আমি প্রায় গল্প করি এবং অনেক মজা করি। তো প্রতিদিনকার মতো আজকেও আমি আসলাম রতনদার চায়ের দোকানে। এসে বসলাম। আজকে বিকাল থেকেই আকাশটা কেমন যেন মেঘলা হয়ে রয়েছে। আমি আসার কিছুক্ষণ পরেই মুষলধারায় বৃষ্টি নামতে শুরু হলো। বৃষ্টি দেখে আমি সাথে সাথে রতনদাকে বললাম চা বানাতে। রতনদাও চা বানাতে লাগলো। আমার সামনে বসে রয়েছে রাতুল, হানিফ আর তুহি। তারা আমাকে বলতে লাগলো, দাদু, আজকে একটা গল্প হলে কেমন হয়? আমি বললাম, ভালোই হয়, কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর তার সাথে গল্প একেবারে জমেই যাবে। যেই সময়কার কথা বলছি, তখন আমি একটা মাস্টারের চাকরি পাই। কিন্তু সেই চাকরি করার জন্য আমার যেতে হয় কোহিলীপুর নামক একটা গ্রামে। আমি সেখানে চলে যাই। সেখানে যাওয়ার পর আমার জন্য একটা কোয়ার্টারের ব্যবস্থা করে। আর আমার দেখাশোনার জন্য কোয়ার্টারে রফিক চাচা ছিলেন। আমি আসার কিছুক্ষণ পর রফিক চাচা আসলো। আসার পর বলল, বাবু, এখন কি খাবার দেবো নাকি পরে খাবেন? না, এখন খাবার খাবো না, আসার সময় খেয়ে এসেছি। বাবু, আপনার খাবার রাত 8টার আগেই চলে আসবে। আপনি খাবার নিয়ে চিন্তা করবেন না। আচ্ছা, সমস্যা নেই, আপনি খাবার দিয়ে যেন। আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাইরে যাই গ্রামটা দেখার জন্য। কারণ আমি যখন আসছিলাম তখন আমার মনে হলো গ্রামটা অনেক সুন্দর, তাই দেখার জন্য বের হই। আসলেই গ্রামটা অনেক সুন্দর, কিন্তু দিনে যতটা সুন্দর, রাতে যে তার থেকেও আরও বেশি ভয়ঙ্কর হবে তা আমার জানা ছিল না। যাই হোক, কিছুক্ষণ বাইরে ঘোরাফেরা করার পর কোয়ার্টারে চলে যাই। কোয়ার্টারে যাওয়ার পর 7টা কি 8টার সময় আমাকে খাবার দিয়ে যায়। আমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে রফিক চাচা আমাকে ডাক দিল। আমি ঘুম থেকে উঠে গেলাম। ঘুম থেকে ওঠার পর রফিক চাচা আমাকে খাবার দিয়ে যায়। খাবার খাওয়ার পর আমাকে বলল, বাবু, আপনার তো কাল থেকে চাকরি শুরু। আগে আগেই বলে দিচ্ছি, বেশি রাত করে বাড়িতে ফিরবেন না। কেন, কোনো সমস্যা? না, তেমন কোনো সমস্যা নেই, কারণ রাস্তায় অনেক শিয়াল ডাকাডাকি করে তো, তাই বললাম। কখন যে কি থেকে কি হয়ে যায় তা তো আর বলা যায় না। তা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমি ঠিক চলে আসতে পারবো। পরদিন সকালবেলা আমি স্কুলে চলে যাই। সেখান থেকে আমি প্রতি রাতে 6টা কি 7টার সময় চলে আসি। কিন্তু একদিন হঠাৎ করে স্কুলে কাজের অনেক চাপ পড়ে যায়। তখন 9টা কি 10টা বাজে হয়তো। গ্রামে রাত 9টা অনেক রাত, কারণ গ্রামের মানুষ
সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ে। সে জায়গায় ওদের কাছে 10টা মানে মধ্যরাত্রের সমান। আমি রাস্তা দিয়ে একা একা হাঁটছি, আর আশেপাশে কোনো রকম বাড়িঘর নেই, একেবারে নির্জন। আমি হাঁটছি, সেই হাঁটার শব্দ আমার কানে আসছে। কিছুটা সামনে একটা জঙ্গল আছে। আমি হাঁটতে হাঁটতে ওই জঙ্গলটার সামনে চলে আসি। সামনে আসতেই মনে হলো কেউ একজন সামনে দিয়ে দৌড় দিল। আমার তখন ভয় লাগতে শুরু করলো, কারণ কোনো চোর ডাকাত নয় তো। আমি আবার হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে কিছুটা সামনে যেতেই পিছন থেকে কে যেন ডাক দেয়। আমি পিছনে ফিরে তাকাতেই দেখলাম একটা মেয়ে। মেয়েটাকে দেখে একটু অবাকই হলাম, কারণ এত রাতে একটা মেয়ে, তাও আবার গ্রামের রাস্তায়, বিষয়টা খুবই আশ্চর্যজনক। আমি মেয়েটাকে দেখে জিজ্ঞেস করলাম, আপনি এত রাতে কি করেন? সে উত্তর দিল, আমি একটা বিপদে পড়েছি, আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? আপনি আমার সাথে একটু আসবেন? কিসের বিপদ, আর আমি কোথায় যাব? এত কিছু জেনে আপনি কি করবেন? আপনি আমার সাথে আসেন, তারপর বলছি। আসেন আসেন। না, আমি আপনার সাথে কোথাও যেতে পারবো না, আমি যাই বলে পিছনে ফিরে হাঁটতে লাগলাম। মেয়েটা ডাক দিয়ে বলল, দাঁড়া, কোথায় যাবি? এটা বলেই দেখি মেয়েটা হাসতে লাগলো। আর দেখি মেয়েটা যেন আর মেয়ে নেই, সে হচ্ছে একটা ডাইনি। তার রূপ পরিবর্তন হতে শুরু হলো। তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, আর শরীরটা কেমন জানি হয়ে আছে, একেবারেই বিশ্রী। আর চারিদিকে শুধু পচা গন্ধ। আমি এইগুলা দেখে দৌড়াতে লাগলাম। দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি, রাস্তা যেন শেষই হচ্ছে না। আর পিছন থেকে ওই মেয়েটা ডাকছে। দৌড়াতে দৌড়াতে কোয়ার্টারের সামনে গিয়ে পড়ে যাই। তখন আমার আর শক্তি কাজ করছিল না। পরে যাওয়ার পরেই চোখগুলো ঝাপসা হয়ে আসতে লাগলো, আর আমার কিছুই জানা নেই। পরদিন সকালবেলা যখন রফিক চাচা আসলো, আমাকে ডেকে উঠালো। তারপর আমি রফিক চাচাকে সব বলে আমি আমার বাসায় ফিরে যাই। আমি আর আমার বন্ধু বিক্রম, আমরা একসাথে স্কুলে পড়ালেখা করি এবং সব সময় একসাথেই থাকি। যেখানেই যাই একসাথে যাই। এই কিছুদিন হলো আমাদের স্কুল বন্ধ দিয়েছে, তাই আমরা ভাবছি কোথাও বেড়াতে যাওয়ার জন্য। আমরা দুজন এমনিতেও ঘোরাঘুরি করতে অনেক ভালোবাসি। আমি আর বিক্রম অনেক চিন্তা ভাবনা করার পর ঠিক করি আমরা আমার মামার বাড়িতে বেড়াতে যাব। তারপর যেই ভাবা সেই কাজ। আমরা এর পরের দিনই যাওয়ার জন্য বাস স্টেশন চলে যাই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটি বাস এসেছে। আমরা দুজন তৎক্ষণাৎ সেই বাসে উঠে যাই। আমরা দুই বন্ধু বাসে ওঠার পর অনেক গল্প করতে লাগলাম। সেখানে গিয়ে কি কি করব সেই গল্প। ঘন্টাখানিক পর আমরা রামনগরে পৌঁছে যাই। রামনগরে নেমে একটি রিকশায় করে আমরা আমার মামার বাড়িতে চলে যাই। মামার বাড়িতে যাওয়ার পর আমরা দুই বন্ধু অনেক মজা করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করার পর অনেক ক্লান্ত লাগছিল, তাই আমরা আমাদের রুমে গিয়ে শুয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গিয়েছে। রাত হওয়ার কারণে আমরা ওই দিন বাইরে ঘোরাফেরা করতে পারলাম না। রাতের খাওয়া দাওয়া শেষ করে বিছানায় যাওয়ার পর আর আমাদের ঘুম আসতেছিল না, তাই আমরা কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে যাই। পরের দিন সকালে ঘুম ভাঙলো। সকালের নাস্তা শেষ করে আমরা দুই বন্ধু গেলাম বাইরে ঘোরাফেরা করতে। অনেকক্ষণ ধরে বাইরে ঘোরাফেরা করলাম। বাহিরে ঘোরাফেরা করতে করতে বেলা দুপুর হয়ে যায়।
তাই আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। খাওয়া দাওয়া শেষ করার পর আমি আর বিক্রম আমার হাসান বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বাহির হই। আমার মামাদের এলাকায় আমার হাসান নামের একটি বন্ধু আছে। আমরা ওদের বাড়িতেই যাচ্ছি। আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ভয়ঙ্কর রাস্তা দেখতে পেলাম। রাস্তাটি আগে এরকম ছিল না। রাস্তাটির পাশে শুধু একটি শ্মশান ছিল। এখন দেখি শ্মশানের সাথে সাথে রাস্তাটিও ভয়ঙ্কর হয়ে উঠেছে। হাঁটতে হাঁটতে আমাদের বন্ধুর বাড়ি পৌঁছে গেলাম। আমার বন্ধুর সাথে অনেক দিন পরে দেখা হয়, অনেক ভালোই লাগলো। আমার বন্ধুর বাড়িতে গিয়ে আমরা অনেক গল্প করতে লাগলাম। গল্প করতে করতে বিকাল হয়ে যায়। বিকাল হওয়াতেই দেখি বাইরে অনেক বৃষ্টি নেমে গিয়েছে। বৃষ্টি নামতে দেখে আমরা আরো জমিয়ে গল্প করতে লাগলাম। গল্প করার সময় দেখি আমার ফোনে একটা কল আসলো। মোবাইলটা বের করে দেখলাম আমার মামা আমাকে কল করেছে। কল ধরতে গিয়ে সময়ের দিকে তাকিয়ে আমি অবাক। দেখি রাত 8টা বেজে গিয়েছে। আমি তখন বিক্রমকে বললাম, এ কি রে বিক্রম, এখন রাত কয়টা বাজে দেখেছিস? না, আমি তো সময়ের দিকে তাকাইনি। দাঁড়া, আমি দেখছি কয়টা বাজে। তোর আর দেখা লাগবে না, এখন রাত 8টা বাজে। এ কি রে, কখন 8টা বেজে গেল? আমি তো টেরই পাইনি। যাই হোক, এখন মামার বাড়িতে চল। আমি তখন মামার কলটা রিসিভ করলাম। মামা বলল, আরে রিফাত, তুই কোথায় আছিস? জলদি বাড়িতে চলে আস, বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে। মামা যে অনেক রেগে আছে তা আমি মামার কথাগুলো শুনেই বুঝতে পেরেছি। তারপর আমি মামাকে বললাম, মামা রাগ করো না, আমি চলে আসতেছি। বিক্রম তাড়াতাড়ি চল, মামা অনেক রেগে আছেন। আরে কি বলছিস বন্ধু, আজকে অনেক রাত হয়ে গিয়েছে, আজকে আমাদের বাড়িতে থেকেই যা, বাইরে তো অনেক বৃষ্টি পড়ছে। আরে বৃষ্টিতে কিছু হবে না, আমরা দুজন ঠিকই চলে যেতে পারবো। এই বিক্রম, জলদি চলে আয়। আরে এখন যাস না, কালকে সকালে চলে যাস। না বন্ধু, আমার মামা অনেক রেগে আছেন, পরে একদিন আসবো। এগুলো বলে আমি আর বিক্রম বাইরে চলে গেলাম। আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন বৃষ্টিটা আরো বেড়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই শ্মশানটা আমাদের সামনে পড়লো। শ্মশানটা দেখে আমার শরীরটা কেঁপে উঠলো। শ্মশানটা যেন রাতে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমরা হাঁটতে হাঁটতে শ্মশানটার বটগাছটার সামনে পৌঁছে যাই। সামনে যেতেই দেখলাম এ যেন বৃষ্টিতে বসে বসে কান্না করছে। তখনই আমি দাঁড়িয়ে যাই। আমাকে দাঁড়াতে দেখে বিক্রম বলল, কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? তাড়াতাড়ি বাড়িতে চল। আমি তখন বিক্রমকে বললাম, ওই দেখ বটগাছটার নিচে কে যেন কান্না করছে। তখন বিক্রম দেখে বলল, চল আমরা ওর কাছে যাই, গিয়ে দেখি ও কেন কান্না করছে। আমি বললাম, না না, ওইখানে যাওয়ার দরকার নেই। কেন যাব না? লোকটা এখানে এত রাতে বসে একা একা কান্না করছে, এমনও তো হতে পারে যে কাউকে ওর দরকার। আরে ভাই, এটা শহর না, তোর গ্রাম সম্পর্কে কোনো আইডিয়া নেই। এটা হচ্ছে গ্রাম, গ্রামে কত কিছু থাকে তুই জানিস। এত কথা বলিস না তো, আমি এগুলো বিশ্বাস করি না। তুই আমার সাথে আসলে আস, না আসলে দাঁড়িয়ে থাক। পরে দেখি বিক্রম একা একা চলে যাচ্ছে, তাই আমি ওর পিছু পিছু যাই। বিক্রম ওই লোকটার কাছে গিয়ে বলল, আপনি কে? আপনি কে বলতেই ওই লোকটা পিছনে ফিরে তাকায়। তাকানোর পর তো আমি আর আমার বন্ধু অবাক। সে আর কেউ নয়, সে আমার বন্ধু হাসান। আমি হাসানকে বললাম, কি রে, তুই না তোর বাড়িতে ছিলি, তুই এখানে কি করে আসলি, তাও আবার আমাদের আগে? আমি তো এখানে আরো 6 মাস আগেই এসেছি। তোরা কি ভাবছিস আমি এখানে 6 মাস আগে এলে আমার বাড়িতে কে ছিল? ওইটাও আমিই ছিলাম। তোরা কি আমার আসল রূপ দেখবি? তোর আবার কিসের আসল রূপ? তোকে তো আমরা দেখতেই পাচ্ছি। না, এটা আমার আসল রূপ না, আমি এখন অনেক বদলে গিয়েছি। তাহলে তোর কিসের আসল রূপ? আমাদেরকে একটু দেখা, আমরা একটু দেখি। আমাকে দেখলে তোরা এখানে দাঁড়িয়ে থাকতে পারবি তো? কেন পারবো না? তুই কি যে তোকে দেখে দাঁড়িয়ে থাকতে পারবো না? তাহলে দেখ আমার আসল রূপ। কথাটা বলতে বলতে দেখি মুখ দিয়ে চোখ দিয়ে রক্ত বের হচ্ছে আর গলায় একটা দড়ির দাগ।
এগুলো দেখে আমি আর আমার বন্ধু বিক্রম দুজনেই মাটিতে লুটিয়ে পড়ি। এর পরের দিন সকালে দেখি আমি আর আমার বন্ধু বিক্রম আমাদের মামার বাড়ির বিছানায় শুয়ে আছি, আর আমার মামা আমাদের পাশে বসে আছে। তারপর আমি মামাকে বললাম, মামা, হাসানের কি হয়েছিল? মামা বলল, তুই আমাকে বললি না কেন তুই হাসানদের বাড়িতে যাচ্ছিস? আমি বললাম, কেন মামা? মামা বলল, তাহলে শুন, একদিন রাতের ঘটনা। হাসান ওই শ্মশানটা দিয়ে ওদের বাড়িতে যাচ্ছিল। পরে কিছু ডাকাত হাসানকে ধরে ওর থেকে সব নিয়ে নেয়। ওকে মেরে শ্মশানের বটগাছের ভিতরে ঝুলিয়ে দেয়। তারপর থেকেই ও রাতটা ওই শ্মশানের আশেপাশে ঘুরে বেড়ায়। আমি বললাম, মামা তুমি আমাকে জানাওনি কেন? মামা বলল, তোকে যদি জানাতাম তাহলে তুই অনেক কষ্ট পেতি। এসব শোনার পর আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমি অঝরে কান্না করতে লাগলাম।